স্মোলনি প্রায় শূন্য, কিন্তু পৌরসভা জনাকীর্ণ, কোলাহল মথিত। বৃদ্ধ মেয়র তাঁর মর্যাদার বৈভবে প্রতিবাদ জানাচ্ছিলেন বলশেভিক কাউন্সিলরদের আবেদনে। পৌরসভা প্রতিবিপ্লবের কেন্দ্র নয়, আবেগ ঢেলে বললেন তিনি। বিভিন্ন পার্টির মধ্যেই এই সংগ্রামে পৌরসভা কোনো অংশ নিচ্ছে না। কিন্তু দেশে যখন কোনো বৈধ ক্ষমতা নেই, তখন শৃঙ্খলার একমাত্র কেন্দ্র হলো মিউনিসিপাল স্বশাসন। শান্তিপ্রিয় জনসাধারণ সত্য মানে বৈদেশিক দূতাবাসগুলি শুধু নগর মেয়রের স্বাক্ষরিত দলিলই স্বীকার করে। অন্য কোনো ব্যবস্থার কথা কোনো ইউরোপীয়র মনে উদিতই হতে পারে না, কেননা মিউনিসিপাল স্বশাসনই হলো নাগরিকদের স্বার্থ রক্ষার একমাত্র সংস্থা। আমাদের আতিথেয়তার আশ্রয় যারা নিতে চায় এমন সমস্ত সংগঠনের প্রতি আতিথেয়তা প্রদর্শন নগরের কর্তব্য। সুতরাং যে সংবাদপত্রই হোক না কেন, পৌরসভা ভবনের অভ্যন্তরে তার বিতরণ পৌরসভা বন্ধ করতে পারে না। আমাদের কর্মক্ষেত্র প্রসারিত হচ্ছে এবং কর্মের পরিপূর্ণ স্বাধীনতা আমাদের দিতে হবে। উভয় পক্ষ থেকেই আমাদের অধিকারকে সম্মান করতে হবে। আমরা পুরোপুরি নিরপেক্ষ। ইউঙ্কাররা যখন টেলিফোন এক্সচেঞ্জ অধিকার করে, তখন কর্নেল পলকোভনিকভ স্মোলনির যোগাযোগ কেটে দেবার হুকুম দেন, কিন্তু আমি প্রতিবাদ করি এবং টেলিফোন চালু থাকে। এতে ব্যঙ্গের হাসি ওঠে বলশেভিক বেঞ্চ থেকে আর দক্ষিণ থেকে শাসানি। এবং তথাপি বলে যান শ্রেইদের, আমাদের ওরা প্রতিবিপ্লবী বলে গণ্য করছে, জনসাধারণের কাছে আমাদের কুৎসা করছে। আমাদের শেষ মোটর গাড়ি কেড়ে নিয়ে তারা আমাদের পরিবহন থেকে বঞ্চিত করেছে। শহরে দুর্ভিক্ষ দেখা দিলে আমাদের কোনো দোষ থাকবে না, প্রতিবাদ নিষ্ফল। পৌরসভার বলশেভিক সদস্য কবোজেভ বললেন, সামরিক বিপ্লবী কমিটি মিউনিসিপ্যালিটির গাড়ি রিকুইজিশন করেছে কিনা সন্দেহ আছে। যদি ধরেও নেওয়া যায় যে সেটা ঘটেছে, তাহলেও নিশ্চয় তা করেছে কোনো ব্যক্তি বিশেষ, কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে, জরুরি ঘটনাচক্রে। তিনি বললেন, মেয়র বলছেন পৌরসভাকে রাজনৈতিক সভায় পরিণত করা আমাদের উচিত নয়, কিন্তু প্রতিটি মেনশেভিক ও সোশ্যালিস্ট রেভলিউশনারি এখানে পার্টি প্রচার ছাড়া আর কিছুই করে না। দরজার কাছে তারা বিলি করে তাদের বেআইনি কাগজ ইস্ক্রা, সালদাতস্কি গালোস, রাবোচায়া গাজেতা, লোককে বিদ্রোহ করতে উস্কায়। আমরা বলশেভিকরাও যদি আমাদের কাগজ এখানে বিলি করতে শুরু করি, কিন্তু সেটা আমরা করছি না, কারণ পৌরসভাকে আমরা সম্মান করি। মিউনিসিপ্যাল স্বশাসনের বিরুদ্ধে আমরা আক্রমণ করিনি, করবও না। কিন্তু জনসাধারণের কাছে আপনারা আবেদন পেশ করেছেন, তাই আমাদেরও আবেদন করার অধিকার আছে বই কি। তারপরে কাদেত সিঙ্গারিয়ভ উঠে বললেন, আসামি হিসেবে যারা সাধারণ অভিশংসকের কাছে সোপর্দ হবার যোগ্য, দেশদ্রোহের অভিযোগে যাদের বিচার করতে হবে, তাদের সঙ্গে কোনো আলাপই চলতে পারে না। পুনরায় বলশেভিক সদস্যদের পৌরসভা থেকে বহিষ্কারের প্রস্তাব করলেন তিনি। তবে প্রস্তাবটি গ্রাহ্য হল না, কেননা বলশেভিক সদস্যদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো অভিযোগ ছিল না এবং মিউনিসিপ্যাল প্রশাসনে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছিলেন তারা। তারপর আন্তর্জাতিকতাবাদী দুজন মেনশেভিক ঘোষণা করলেন যে বলশেভিক কাউন্সিলরদের আবেদনে সরাসরি হত্যাকাণ্ডে প্ররোচনা দেওয়া হয়েছে। পিঙ্কেভিচ বললেন, যা কিছু বলশেভিকদের বিরুদ্ধে তাই যদি প্রতিবিপ্লব হয়, তাহলে বিপ্লব ও অরাজকতার মধ্যে তফাৎটা কি তা আমার বুদ্ধির অতীত। অসংযত জনতার রিপুর ওপর নির্ভর করছে বলশেভিকরা, তবে নৈতিক শক্তি ছাড়া আমাদের আর কিছুই নেই। দুপক্ষ থেকেই খুন, জখম ও জবরদস্তির প্রতিবাদ করব আমরা, কেননা একটা শান্তিপূর্ণ ফয়সালাই আমাদের কর্তব্য। রাস্তায় ধিক্কার মঞ্চে নাম দিয়ে যে ইশতেহার আঁটা হয়েছে মেনশেভিক ও সোশ্যালিস্ট রেভলিউশনারিদের ধ্বংস করার জন্য, যাতে ডাক দেওয়া হয়েছে জনগণের কাছে, বললেন নাজারিয়েভ, সেটা একরকম চরম অপরাধ। তার দায়িত্ব আপনারা বলশেভিকরা কখনো এড়াতে পারবেন না। এই ধরনের ইশতেহার দিয়ে আপনারা যার আয়োজন করছেন, গতকালের বিভৎসতা শুধু তার ভূমিকা মাত্র। অন্যান্য পার্টির সঙ্গে আপনাদের সমঝোতা করিয়ে দেবার জন্য আমি বরাবর চেষ্টা করে এসেছি, কিন্তু বর্তমানে আপনাদের প্রতি ঘৃণা ছাড়া আর কিছুই আমি বোধ করতে অক্ষম। সরসে চিৎকার করে উঠে দাঁড়ালো বলশেভিক সদস্যরা।
তাদের বিরুদ্ধে ভাঙা ভাঙা গলার এক ঘৃণাস্রাবী হল্লা আর উত্তোলিত হাতের শাসানি উঠল। হলের বাইরে দেখা হলো নগর ইঞ্জিনিয়ার মেনশেভিক গোমবের্গ ও 3-4 জন রিপোর্টারের সঙ্গে। সবাই খুবই উল্লসিত। বললেন, দেখছেন তো আমাদের ভয় পাচ্ছে কাপুরুষগুলো, পৌরসভাকে গ্রেপ্তারের সাহস নেই। এই ভবনের মধ্যে একটা কমিশন পাঠাবার মতো বুকের পাটা নেই সামরিক বিপ্লবী কমিটির। আর জানেন সাদোভায়ার মোড়ে আজ দেখি কি, একটা ছেলে সালদাতস্কি গালস বিক্রি করছে। একজন লালরক্ষী গিয়েছিল থামাতে, ছেলেটা স্রেফ হেসে ভাগিয়ে দিল তাকে। একদল লোক জুটে ডাকাত লালরক্ষীটাকে একেবারে সেই জায়গায় খুন করেই বসে আর কি। আর ঘন্টা কয়েকের বাস্তা কেরেন্সকি যদি নাও আসে তাহলেও একটা সরকার চালাবার মতো লোক নেই ওদের। অসম্ভব। শুনছি স্মলনিতে ওদের নিজেদের মধ্যেই লড়াই বেঁধে গেছে। আমার এক সোশ্যালিস্ট রেভলিউশনারি বন্ধু আমাকে আড়ালে ডাকলেন, বললেন, ত্রাণ কমিটি কোথায় লুকিয়ে আছে আমি জানি, গিয়ে কথা বলতে চান? ইতিমধ্যে অন্ধকার নেমে এসেছিল, আবার স্বাভাবিক হয়ে এসেছে নগর। দোকানের ঝাঁপ খোলা, আলো জ্বলছে, রাস্তায় লোকে ভিড় করে পায়চারি করছে, তর্ক চালিয়ে যাচ্ছে। 86 নম্বর নেভস্কিতে উঁচু উঁচু ফ্ল্যাট বাড়িতে ঘেরা একটি আঙিনায় ঢোকা গেল। 229 নম্বর ফ্ল্যাটের দরজায় বন্ধুবর সাংকেতিক টোকা দিলেন। খসমস আওয়াজ শোনা গেল। ভেতরকার একটি দরজা বন্ধ হলো এবং তারপর সামনের দরজা ঈষৎ ফাঁক হয়ে দেখা দিল একটি নারী মুখ। কয়েক মুহূর্ত নজর করে আমাদের ভেতরে নিয়ে গেলেন মহিলাটি। মধ্যবয়সী, মুখের ভাবখানা ধীর স্থির। সঙ্গে সঙ্গেই উনি চেঁচিয়ে বললেন, ভাবনা নেই কিরিল, ঠিক আছে। খাবার ঘরের টেবিলে জল ফুটছে সামোভারে, রুটি আর মাছের কতকগুলি প্লেট। জানলার পর্দার পেছন থেকে বেরিয়ে এলেন উর্দি পরা একটি লোক। ভাঁড়ার থেকে আরেকজন এলেন মজুরের পোশাকে। আমেরিকান একজন সাংবাদিকের সঙ্গে দেখা করতে পেরে তাঁরা ভারী খুশি। খানিকটা যেন গর্বের সঙ্গেই তাঁরা জানালেন, বলশেভিকদের হাতে ধরা পড়লে তাঁদের নির্ঘাত গুলি করে মারা হবে। নিজেদের নাম তাঁরা বললেন না, তবে দুজনই সোশ্যালিস্ট রেভলিউশনারি। আমি জিজ্ঞেস করলাম, আপনাদের কাগজে এরকম মিথ্যে কথা আপনারা লেখেন কেন? কোনো রকম আহত বোধ না করে অফিসারটি বললেন, হ্যাঁ তা জানি, কিন্তু উপায় কি? কাঁধ ঝাঁকালেন তিনি। নিশ্চয়ই মানবেন যে লোকজনের মধ্যে একটা বিশেষ মেজাজ গড়ে তোলার জন্য তা দরকার। অন্য লোকটি বাধা দিলেন, এটা নিতান্তই বলশেভিকদের পক্ষ থেকে একটা হটকারিতা। কোনো বুদ্ধিজীবী নেই ওদের মধ্যে। মন্ত্রী দপ্তরগুলো কাজই করবে না। রাশিয়া তো শুধু একটা শহর নয়, প্রকাণ্ড এক দেশ। মাত্র কয়েকদিন ওদের পরমায়ুতা জানা থাকায় আমরা ঠিক করেছি তাদের বিরুদ্ধে যে শক্তি সবচেয়ে প্রবল সেই কেরেন্সকির সহায়তা করব এবং শৃঙ্খলা স্থাপনে সাহায্য করব। বললাম, সবই খুব ভালো কথা, কিন্তু কাদেতদের সঙ্গে যোগ দিচ্ছেন কেন? ছদ্মবেশী মজুরের মুখে অকপট হাসি ফুটল। সত্যি বলতে কি, ঠিক এই মুহূর্তে জনসাধারণ বলশেভিকদেরই অনুসরণ করছে। আমাদের কোনো অনুগামী নেই। মুঠোখানেক সৈন্য আমরা জমায়েত করতে পারছি না, বা অস্ত্র অবশ্যই নেই আমাদের। একদিক থেকে বলশেভিকরা কিছু পরিমাণে ঠিকই বলেছে। রাশিয়ায় এই মুহূর্তে শক্তি আছে কেবল 2টি দলের, বলশেভিকদের এবং প্রতিবিপ্লবীদের। এই প্রতিবিপ্লবীরা গা ঢাকা দিয়েছে কাদেতদের আঁচলের আড়ালে। কাদেতরা ভাবছে ওরা বুঝি আমাদের কাজে লাগাচ্ছে, আসলে আমরা লাগাচ্ছি কাদেতদের। বলশেভিকদের চূর্ণ করা মাত্র আমরা ঘুরে দাঁড়াবো কাদেতদের বিরুদ্ধে। নতুন সরকারে বলশেভিকরা স্থান পাবে কি? মাথা চুল করলেন লোকটা, স্বীকার করলেন, এটা একটা সমস্যা। যদি তাদের স্থান দেওয়া না হয় তাহলে অবশ্যই তারা এই সবই আবার শুরু করবে। অন্ততপক্ষে ওই সংবিধান সভায় শক্তির অনুপাতটা ওই তারা নিজেদের অনুকূলে খেলাবার সুযোগ পাবে, যদি অবশ্য সংবিধান সভা বসে। সেক্ষেত্রেও যোগ দিলেন অফিসার। নতুন সরকারের কাদেতদের গ্রহণ করার প্রশ্ন আসে ওই একই যুক্তিতে। আপনি জানেন, কাদেতরা আসলে সংবিধান সভা চায় না, যদি এই সময় বলশেভিকদের তারা চূর্ণ করতে পারে। আমাদের রুশিদের পক্ষে রাজনীতি করাটা সহজ নয়। আপনারা আমেরিকানরা হলেন জন্ম থেকেই রাজনীতিক, ওই সারা জীবনই আপনাদের রাজনীতিতে কেটেছে। কিন্তু আমাদের বেলায় ওই জানেনই তো, সবে 1 বছর। কেরেন্সকি সম্পর্কে আপনাদের মত কি জিজ্ঞেস করলাম। ওই সামরিক সরকারের পাপগুলোর জন্য কেরেন্সকিই দায়ী, বললেন অন্যজন। বুর্জোয়ার সঙ্গে কোয়ালিশন মানতে তিনি আমাদের জোর করে বাধ্য করেছেন।
যা হুকুম দিয়েছিলেন সেভাবে তিনি যদি পদত্যাগ করতেন তাহলে তার অর্থ দাঁড়াতো সংবিধান সভার মাত্র 16 সপ্তাহ আগেই এক নতুন মন্ত্রিসভা সংকট। আমরা তা এড়াতে চেয়েছিলাম। কিন্তু তাতে কোনো ফল হলো না। তা ঠিক, তবে জানবো কি করে বলুন? আমাদের ধাপ্পা দেয় ওরা, কেরেন্সকি আর আফস্কেন্তিয়েভরা। গোৎসো এদের চেয়ে একটুও বেশি র্যাডিক্যাল নয়। আমি চেরনভের পক্ষে। ইনি সত্যিকারের বিপ্লবী। দেখুন না, আজকেই লেনিন বলে পাঠিয়েছেন চেরনভকে সরকারের স্থান দিতে তিনি আপত্তি করবেন না। কেরেন্সকি সরকারকেও হটাতে চেয়েছিলাম আমরা, তবে ভাবলাম ওই সংবিধান সভা পর্যন্ত অপেক্ষা করাই ভালো। ব্যাপারটার গোড়ার দিকে আমি ছিলাম বলশেভিকদের পক্ষেই, কিন্তু কেন্দ্রীয় কমিটি এক বাক্যে তার বিরুদ্ধে ভোট দিল। আমি আর কি করতে পারি? পার্টি শৃঙ্খলা। তবে তবে এক সপ্তাহের মধ্যেই বলশেভিক সরকার ভেঙে পড়বে। সোশ্যালিস্ট রেভলিউশনারিরা যদি দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারে তাহলে সরকার এসে পড়বে তাদেরই হাতে। কিন্তু আমরা যদি এক সপ্তাহ অপেক্ষা করি তাহলে দেশ এমন বিশৃঙ্খল হয়ে পড়বে যে জার্মান সাম্রাজ্যবাদীরা জিতে যাবে। সেই জন্যই মাত্র 2 রেজিমেন্ট সৈন্যের সমর্থনের প্রতিশ্রুতি পেয়েই আমরা বিদ্রোহ শুরু করেছিলাম, অথচ তারা আমাদের বিরুদ্ধে বেঁকে বসলো। বাকি আছে শুধু ইউঙ্কাররা। আর কোষাকরা? দীর্ঘশ্বাস ফেললেন অফিসার। ওরা নামলো না। প্রথমে বলেছিল পদাতিক বাহিনীর সমর্থন থাকলে এগুবে, আরও বলেছিল কেরেন্সকির সঙ্গে তাদের লোকেরা রয়েছে, যথাসাধ্য করছে তারা। তারপর বলল কসাকদের চিরকাল গণতন্ত্রের পুরুষানুক্রমিক শত্রু বলে গাল দেওয়া হয়। আর এখন শেষ কথা বলছে যে ওই বলশেভিকরা কথা দিয়েছে আমাদের জমি কেড়ে নেওয়া হবে না। তাই আমাদের পক্ষে কোনো বিপদ নেই, আমরা নিরপেক্ষ থাকব। এই আলাপের সময় ক্রমাগত লোক আসছিল আর যাচ্ছিল, বেশিরভাগই অফিসার, কিন্তু কাঁধপট্টি তুলে ফেলা। বারান্দায় দেখা যাচ্ছিল তাদের, শোনা যাচ্ছিল তাদের উত্তেজিত কিন্তু চাপা গলা। মাঝে মাঝে আধ টানা পর্দার ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল বাথরুমের খোলা দরজা। ভেতরে কর্নেলের পোশাক পরা দশাশই চেহারার একজন অফিসার টুলে বসে কোলের ওপর একটা প্যাডে কি লিখছেন। চেহারাটা আমার চেনা। ইনি কর্নেল পলকোভনিকভ, পেত্রোগ্রাদের ভূতপূর্ব কমান্ড্যান্ট। এঁকে গ্রেপ্তার করতে পারলে সামরিক বিপ্লবী কমিটি টাকার পরোয়া করবে না। আমাদের কর্মসূচি, অফিসার বললেন, সেটা হলো এই: জমি তুলে দিতে হবে ভূমি কমিটির হাতে, শিল্পের ওপর তদারকিতে মজুরদের পুরো প্রতিনিধিত্ব চাই, একটা উদ্যোগী শান্তি কর্মসূচি। তবে তবে বলশেভিকরা যে ধরনের চরমপত্র দিয়েছে তা নয়। জনগণের কাছে বলশেভিকরা যে প্রতিশ্রুতি দিচ্ছে তা তারা পালন করছে না। এমনকি অভ্যন্তরীণ ব্যাপারও না, ওদের আমরা ছাড়বো না। চাষিদের সমর্থন আদায়ের জন্য ওরা আমাদের কৃষি কর্মসূচি মেরে দিয়েছে। এটা অসাধুতা। সংবিধান সভা পর্যন্ত যদি ওরা সবুর করতো। ব্যাপারটা সংবিধান সভা নিয়ে নয়, বাধা দিলেন অপরজন। বলশেভিকরা যদি এখানে সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন করতে চায় তাহলে কোনো ক্রমেই আমরা তাদের সঙ্গে কাজ করতে পারি না। ভয়ানক একটা ভুল করেছেন কেরেন্সকি। বলশেভিকদের তিনি গ্রেপ্তারের হুকুম দিয়েছেন এই কথা প্রজাতন্ত্রের পরিষদে ঘোষণা করে তিনি বলশেভিকদের কাছে নিজের মতলব ফাঁস করে বসেন। কিন্তু আমি বললাম, এখন আপনারা কি করতে চাইছেন? পরস্পর মুখ চাওয়াচাই করলেন দুজনে। সেটা কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন। ফ্রন্ট থেকে যদি আমাদের পক্ষে যথেষ্ট সৈন্য পাই তাহলে বলশেভিকদের সঙ্গে আপোষ করব না। যদি না পাই তাহলে হয়তো বাধ্য হব। আবার নেপস্কিতে আমরা লাফিয়ে উঠলাম একটা ট্রামের পাদানিতে। গাড়িটা লোকে ঠাসা, মানুষের বোঝায় নুয়ে এসেছে প্ল্যাটফর্ম। মাঝে মাঝে ঘষা খাচ্ছে মাটির সঙ্গে। ধীর ক্লিষ্ট গতিতে ঢিকিয়ে ঢিকিয়ে পৌঁছানো গেল সুদূর স্মোলনিতে। উদ্বিগ্ন মুখে করিডোর দিয়ে আসছিলেন মেশকভস্কি, ছিমছাম বেঁটে রোগা একটা মানুষ, মুখখানা তাঁর বিষণ্ণ। বললেন, মন্ত্রী দপ্তরগুলোয় ধর্মঘটের ফল ফলছে। যেমন জনকমিশার পরিষদ গুপ্ত চুক্তিগুলো প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু ব্যাপারটার ভারপ্রাপ্ত কর্মচারী নেরাতভ দলিলগুলো সঙ্গে নিয়ে উধাও হয়ে গেছেন। মনে হচ্ছে ওগুলো লুকিয়ে রাখা হয়েছে ব্রিটিশ দূতাবাসে। সবচেয়ে ঝামেলায় ফেলেছে অবশ্য ব্যাংক ধর্মঘট। মেনজিন্সকি বললেন, টাকা ছাড়া আমরা অসহায়। রেলকর্মীদের মজুরি, ডাক্তার কর্মচারীদের মজুরি দিতেই হবে, অথচ ব্যাংকগুলো বন্ধ। অবস্থার চাবিকাঠি রাষ্ট্রীয় ব্যাংকও অচল। রাশিয়ার সমস্ত ব্যাংক কর্মচারীদের ওই ঘুষ দিয়ে কাজ বন্ধ করানো হয়েছে। তবে রাষ্ট্রীয় ব্যাংকের তলকুঠুরি ডিনামাইট দিয়ে খোলার হুকুম লেনিন দিয়েছেন।
আর এইমাত্র একটি ডিক্রি জারি হয়েছে, সমস্ত ব্যক্তিগত ব্যাংক কাল খুলতে হবে, নইলে আমরা নিজেরাই খুলব। পেত্রোগ্রাদ সোভিয়েতে জোর কাজ চলছে, সশস্ত্র লোকে জায়গাটা ভরা। ত্রৎস্কি রিপোর্ট দিচ্ছেন, ক্রাসনোয়ে সেলো থেকে কসাকরা পিছিয়ে যাচ্ছে। তীব্র উল্লসিত করতালি। কিন্তু এ শুধু লড়াইয়ের শুরু। পুলকভতে প্রচণ্ড লড়াই চলছে। যা কিছু শক্তি পাওয়া যায় তা সব দ্রুত সেখানে পাঠাতে হবে। মস্কোর খবর খারাপ, ক্রেমলিন ইউঙ্কারদের হাতে। মজুরদের হাতিয়ার খুবই কম। ফলাফল নির্ভর করছে পেত্রোগ্রাদের উপর। ফ্রন্টে শান্তি ও ভূমির ডিক্রিতে বিরাট উদ্দীপনা জেগেছে। পেত্রোগ্রাদ অগ্নিদগ্ধ ও রক্তাক্ত। বলশেভিকরা নারী ও শিশুদের জবাই করছে, এই ধরনের আষাঢ়ে গল্প ছড়াচ্ছে কেরেন্সকি। কিন্তু কেউ তো বিশ্বাস করছে না। ক্রুজার, ওলেগ, আরোরা এবং রেসপুবলিকা নোঙর ফেলেছে নেভায়। কামান তাক করে আছে শহরের উপকণ্ঠের দিকে। রুক্ষ স্বরে কে একজন হাঁকল, কিন্তু আপনি লাল রক্ষীদের সঙ্গে থাকছেন না কেন? এখনই যাচ্ছি সেখানে। জবাব দিয়ে মঞ্চ ত্যাগ করলেন ট্রটস্কি। মুখখানা তাঁর কিছুটা বেশি ফ্যাকাশে। উৎসুক বন্ধু বান্ধবে পরিবৃত হয়ে হলের পাশ দিয়ে দ্রুত পদে চলে গেলেন অপেক্ষমান মোটরের উদ্দেশ্যে। এবার বক্তৃতা দিলেন কামেনভ। আপোষ সম্মেলনের রিপোর্ট দিলেন। বললেন, মেনশেভিকরা যে সন্ধি শর্তের প্রস্তাব দেয় তা ঘৃণা ভরে প্রত্যাখ্যাত হয়েছে। এমনকি রেল শ্রমিক ইউনিয়নের অনেক শাখাও তার বিরুদ্ধে ভোট দেয়। আমরা এখন ক্ষমতা দখল করে সারা রাশিয়াকে সাফ করতে নেমেছি কিনা, বললেন তিনি। তাই আমাদের কাছে মাত্র 3টি দাবি। 1, ক্ষমতা ছেড়ে দিতে হবে। 2, সৈন্যদের দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে হবে। 3, জমির কথা কৃষকদের ভুলিয়ে দিতে হবে। এক মুহূর্তের জন্য লেনিন এলেন সোশ্যালিস্ট রেভলিউশনারিদের অভিযোগের জবাব দিতে। বলা হচ্ছে আমরা ওদের ভূমি কর্মসূচি চুরি করেছি। যদি তাই হয় তো সেলাম জানাচ্ছি সেজন্য। আমাদের কাজ এতে ভালোই চলবে। এইভাবেই গর্জে চলল সভা। নেতার পর নেতা উঠে বোঝাচ্ছেন, যুক্তি দিচ্ছেন, অনুপ্রাণিত করছেন। সৈন্যের পর সৈন্য, শ্রমিকের পর শ্রমিক উঠে দাঁড়াচ্ছে তাদের মনের কথা, প্রাণের কথা বলতে। আর যেন স্রোত বইছে শ্রোতাদের, অবিরাম বদলে যাচ্ছে, নতুন হয়ে উঠছে। কখনো লোক এসে চিৎকার করছে, অমুক অমুক ডিট্যাচমেন্টের সবাইকে ফ্রন্টে যেতে হবে। আবার কেউ আসছে আহত হয়ে, ডিউটি থেকে ছুটি পেয়ে, নয়তো অস্ত্র ও গোলা বারুদের তাগাদায়। তখন ভোর প্রায় 3টে। হল ছেড়ে যাচ্ছি এমন সময় সামরিক বিপ্লবী কমিটির গলৎসমান এলেন ছুটতে ছুটতে। একেবারে যেন অন্য মানুষ। আমার হাতে ঝাঁকুনি দিয়ে চেঁচালেন, সব ঠিক আছে, ফ্রন্টের টেলিগ্রাম, কেরেন্সকি খাতাম, এই দেখুন। দ্রুত হাতে পেন্সিলে লেখা একটা কাগজ মেলে ধরলেন আমাদের সামনে। তারপর যখন দেখলেন আমাদের পক্ষে সেটা পড়া কষ্টকর, তখন নিজেই চিৎকার করে আবৃত্তি করলেন, পুলকভো স্টাফ, রাত 2:10, 12 নভেম্বর থেকে 13 নভেম্বর। এই রাতটা ইতিহাসে লেখা থাকবে। বিপ্লবের রাজধানীর বিরুদ্ধে কেরেন্সকির প্রতি বিপ্লবী সৈন্য চালনার চেষ্টা চূড়ান্ত রূপে প্রতিহত হয়েছে। পশ্চাৎ অপসারণ করেছে কেরেন্সকি। আমরা এগুচ্ছি। পেত্রোগ্রাদের সৈনিক, নাবিক ও শ্রমিকেরা দেখিয়ে দিয়েছে যে তারা গণতন্ত্রের অভিপ্রায় ও কর্তৃত্ব জারি করতে পারে ও করবে অস্ত্র হাতে। বিপ্লবী ফৌজকে এক ঘরে করার চেষ্টা করে বুর্জোয়ারা। কসাক শক্তি দিয়ে কেরেন্সকি তাকে চূর্ণ করতে চায়। দুটো পরিকল্পনাই শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। শ্রমিক ও কৃষক গণতন্ত্রের আধিপত্যের মহাভাবনায় সংহত হয়েছে ফৌজের পংক্তি, দৃঢ় হয়েছে তার অভিপ্রায়। এখন থেকে সারা দেশ নিঃসন্দেহ হবে যে সোভিয়েতের হাতে ক্ষমতা কোনো ক্ষণিক ব্যাপার নয়, অপরাজেয় এক বাস্তব। কেরেন্সকিকে প্রত্যাঘাতের অর্থ জমিদারদের, বুর্জোয়াদের ও সাধারণভাবে কর্নিলোভিদের প্রত্যাঘাত। কেরেন্সকিকে প্রত্যাঘাত মানে জনসাধারণের শান্তিপূর্ণ মুক্ত জীবনের যে অধিকার, ভূমি, রুটি ও ক্ষমতার যে অধিকার, তার মঞ্জুরি। পুলকভ বাহিনী তার বিরচিত আঘাতে শ্রমিক ও কৃষক বিপ্লবের কর্মযোগ্য শক্তিশালী করেছে। অতীত আর ফেরবার নয়। সামনে আমাদের এখনো রয়েছে সংগ্রাম, বাধা বিঘ্ন, আত্মত্যাগ, কিন্তু পথ পরিষ্কার, বিজয় নিশ্চিত। কর্নেল ভালদেনের নেতৃত্বে চালিত পুলকভ বাহিনীর জন্য বিপ্লবী রাশিয়া গর্ববোধ করতে পারে। অক্ষয় তাঁদের স্মৃতি, যারা নিহত হয়েছেন রণক্ষেত্রে। ধন্য বিপ্লবের যোদ্ধারা, সৈন্য জনগণের প্রতি বিশ্বস্ত অফিসাররা ধন্য। বৈপ্লবিক জননিষ্ঠ সমাজতান্ত্রিক রাশিয়া জিন্দাবাদ। পরিষদের পক্ষ থেকে জনকমিশনার ল ট্রটস্কি। জনামেনস্কায়া স্কোয়ার দিয়ে বাড়ি ফেরার পথে দেখা দিল নিকোলাই রেল স্টেশনের কাছে এক অস্বাভাবিক জনতা। রাইফেল কণ্টকিত কয়েক হাজার নাবিক জমেছে সেখানে।
সিঁড়ির উপর দাঁড়িয়ে ভিক জেলের একজন সদস্য মিনতি করছে। মস্কোয় আপনাদের আমরা নিয়ে যেতে পারি না কমরেড, আমরা নিরপেক্ষ, কোনো পক্ষের সৈন্য আমরা বইব না। মস্কোয় আপনাদের নিয়ে যেতে পারি না, ভয়ঙ্কর গৃহযুদ্ধ চলছে সেখানে। গর্জন করে উঠল আন্দোলিত গোটা ময়দান। সামনে এগুতে শুরু করেছিল নাবিকরা। হঠাৎ আরেকটা দরজা খুলে গেল। সেখানে দাঁড়িয়ে জন 2 বা 3 খালাসি, একজন ফায়ারম্যান বা তেমন কেউ। এইদিকে কমরেড, এইদিকে, চেঁচালো একজন। মস্কো কি ভ্লাদিভস্টক, যেখানে চাইবেন নিয়ে যাব আপনাদের। ইনকিলাব জিন্দাবাদ।